অনেকে বলবার চেষ্টা করেন এটা দেশভাগ, অমুক তমুক অনেক বয়ান হাজির করবার চেষ্টা করেন। আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য 47 আজাদি হয়ে আসছিল, সেখানে কোনো দেশভাগের মতো ঘটনা ঘটে নাই। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবি ঘোষণা করছি। ভারতীয় হাইকমিশনারকে তলব ও কঠোর কৈফিয়ত। অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করতে হবে। ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধন, মসজিদ ভাঙচুর এবং শুভেন্দু অধিকারীর মতো উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে হবে এবং এর আনুষ্ঠানিক কৈফিয়ত আদায় করতে হবে। ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ এবং ওআইসিতে জরুরি আলোচনার প্রস্তাব পাঠাতে হবে। ভারতের অভ্যন্তরে মুসলিম জেনোসাইড রুখতে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর জন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই রাজাকারের বাচ্চা বলতেছে 47-এ বাংলাদেশের জন্য আজাদি হয়ে এসেছিল, মানে 47-এ ভারত পাকিস্তান আলাদা হয়েছিল, এইটা বাংলাদেশের জন্য আজাদি, কারণ আমরা তখন পাকিস্তানের অঙ্গরাজ্য ছিলাম। এই রাজাকারের বাচ্চারা 47-কে আজাদি বলে, অথচ 71-কে বলে ভারতের যুদ্ধ। 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হয়েছে, এটা এদের জন্য আজাদি, কারণ তখন আমরা পাকিস্তানের অঙ্গরাজ্য ছিলাম। আর 1971 সালে আমরা পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়েছি, 30 লক্ষ মানুষ জীবন দিয়ে 2 লক্ষ আগুনের সঙ্গম হারাইয়া 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। এটা এদের জন্য আজাদি না। তার মানে আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে, এরা পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে চায় এখনো এই বাংলাদেশটাকে, আর তাই 71-কে বলে ভারতের যুদ্ধ আর 47-কে বলে আজাদি। এবার আসেন, এই রাজাকারের বাচ্চা হঠাৎ করিয়া এই 7 দফা নিয়ে আসলো কেন? কারণটা হইল, 2 দিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর কইরা গেছে এবং সে নাকি কয়েকটা চুক্তিও কইরা গেছে। কি চুক্তি কইরা গেছে এটা সরকার এখনো প্রকাশ করে নাই, আমরা জানি না কোন ধরনের চুক্তি করছে। আবার আমাদের শিক্ষামন্ত্রী তিনিও পাকিস্তান সফর করে আসছেন, আইসা বলতেছেন পাকিস্তান আমাদের চেয়ে উন্নত, আমাদের শিক্ষা ব্যবস্থা পাকিস্তানের চেয়ে খারাপ। আমাদের মেধাবীদের পাকিস্তান পাঠানোর কথা বললেন, আমাদের মেধাবীদের পাঠাবেন পাকিস্তানে। এবং পাকিস্তান কেন পাঠাবে? ওইটা কি জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার জন্য, নাকি বাংলাদেশকে পাকিস্তান কিভাবে বানানো যায় ওই টেকনিক শিখার জন্য? ওইটা আমাদের শিক্ষামন্ত্রী ভালো বলতে পারবেন। এবার আসেন, এই যে রাজাকারের বীজ 7 দফা উপস্থাপন করলো, সরকারকে বলতেছে এগুলো বাস্তবায়ন করতেই হবে। আমার প্রশ্ন হইল, এদের এই 7 দফা ইউনূসের আমলে কোথায় ছিল? সবচেয়ে বড় কথা, এই রাজাকারের বাচ্চারা বলে ভারতে নাকি মুসলিম নিধন হচ্ছে। আচ্ছা, ভারতে মুসলিম নিধন হচ্ছে, ধরে নিলাম হচ্ছে। আমাদের বাংলাদেশে ইউনূস 18 মাস থাকাকালীন সময়ে 150-র কাছাকাছি মাজার ভাঙা হয়েছে, দরগাতে আক্রমণ হয়েছে, উরুসে আক্রমণ হয়েছে। তো মাজারে কি হিন্দুরা বসে থাকে? এখানে মুসলমান ছিল না। দরগাতে, উরুসে, এগুলো কি মুসলমান না? তখন এই রাজাকারের বীজেরা কেন বলে নাই যে মুসলমানদের উপরে হামলা হচ্ছে? কারণ তখন এদের বাবা ইউনূস ছিল, এই বাবার বিরুদ্ধে কথা বলে নাই। এই রাজাকারের বীজ কেন বলে না যে ইউনূস 18 মাস থাকাকালীন সময়ে হামের টিকা দেয় নাই, হামের টিকার টাকা দুর্নীতি করছে, শেখ হাসিনা 41,000 কোটি টাকা রেখে গেছিল শুধুমাত্র হামের টিকার জন্য, সেই টাকাগুলো লুটপাট করে গেছে ইউনূস। আর তার কারণে আজকে বাংলাদেশে 400-র উপরে শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে। 60,000-এর উপরে শিশু হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এই বাংলাদেশে। এটা নিয়ে কেন এই রাজাকারের বিচারা কথা বলে না? মাইলস্টোনে যখন বিমান দুর্ঘটনা ঘটলো, 35 জন শিশু মারা গেল, 175 জন শিশু আহত হইল, ওই সময় তো এই রাজাকারের বিচারা আওয়াজ তুলে নাই যে মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটলো, এটার জন্য দায়ীকে তা তদন্ত করা হোক? কেন বলে নাই? বরঞ্চ মাইলস্টোনের যে শিশু মারা গেছে সেই শিশুদের বাবা মামলা করছে ইউনূসের বিরুদ্ধে, এখন সেই ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছে। এবার আসেন ভারত বিরোধিতা নিয়ে। এ ভারতের বিরুদ্ধে যে 7 দফা উপস্থাপনা করছে, সেই 7 দফা যদি উপস্থাপন করে, এগুলো যদি বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশের অবস্থা কেমন হবে আপনারা কি একবার চিন্তা করে দেখতে পারেন? এগুলো বাস্তবায়ন করলে ভারত থেকে পেঁয়াজ, লবণ আমদানি, আমরা ভারত থেকে এই বাংলাদেশ প্রায় 40% খাদ্য সামগ্রী আমদানি করি। এখন ভারতের বিরুদ্ধে এই 7 দফা বাস্তবায়ন করলে এগুলোকে আনা যাবে? আর এগুলো না আনতে পারলে বাংলাদেশে
মহামারী দেখা দিবে, মহামারী। এই রাজাকারের বীজ যে 7 দফা উপস্থাপন করছে, এই 7 দফা তো পাকিস্তানও ভারতের বিরুদ্ধে উপস্থাপন করবে না। কারণ পাকিস্তানও জানে এ ধরনের স্টেপ নিলে পাকিস্তান খাদ্য সমস্যায় পড়বে, পাকিস্তান তেল সংকটে পড়বে, পাকিস্তান গ্যাস সংকটে পড়বে, পাকিস্তানে গৃহযুদ্ধ লাগবে। কারণ ভারত পাকিস্তান একে অপরের শত্রু হইতে পারে, কিন্তু বাণিজ্য ব্যবসা এগুলো ঠিকই ভারতের সঙ্গে পাকিস্তান করে, এত এই দফা দেয় না। আর এই রাজাকারের বাচ্চা এখন বর্তমান সরকার, বিএনপি সরকার তারেক রহমানকে হুমকি দিচ্ছে যে এইগুলো বাস্তবায়ন করতেই হবে, না হলে আমরা রাস্তায় নামবো। তো এগুলো বাস্তবায়ন করার জন্য ইউনূসের আমলে কেন এই 7 দফা নিয়ে আসে নাই? ইউনূসের আমলে কেন ভারতের হাই কমিশনের উপরে অ্যাকশন নিতে বলে নাই? ইউনূসের আমলে কেন বলে নাই ভারতে মুসলিম নিধন হচ্ছে? কারণ ইউনূসের আমলে বাংলাদেশে মাজার ভাঙা হয়েছে, মুসলমানদের উপর আক্রমণ হয়েছে। ওই সময় ওই রাজাকারের বাচ্চারা মুসলমান নিধনের কথা বলে নাই। এখন বলতেছে কারণ এখন ইউনূস নাই। এদের বাবা ইউনূস ডিবেস থেকে টাকা খাইয়া বাংলাদেশকে আমেরিকার গোলাম বানায় দিয়ে গেছে, গোপন চুক্তি কইরা, গোলামি চুক্তি কইরা। এই রাজাকারের বাচ্চা তো এই গোলামির চুক্তি নিয়ে একটা কথাও বলে নাই। কথা হলো কি, এদের ব্যবসাটাই হচ্ছে ভারত বিরোধী ব্যবসা। এরা ভারতে চাল, লবণ, তেল, আদা, রসুন, পেঁয়াজ, তেল সবকিছুই আনবে, সবকিছুই ব্যবহার করবে, সবকিছুই খাবে, আর দাঁড়াইয়া বলবে ভারতের বিরুদ্ধে কথা। তো ভারতের বিরুদ্ধে কথাই যদি বলতে হয়, তুই আগে ভারতের পণ্য বয়কট কর। নিজে ভারতের পণ্য ব্যবহার করে, ভারতের খাদ্য খাইয়া, ভারতের কাপড় পইরা, ভারতের তেল ব্যবহার করিয়া আইসা যখন বলে যে আমরা ভারতের বিরুদ্ধে, তখন এদেরকে পাকিস্তানে বীজ বলা ছাড়া তো আর কিছু থাকে না। এখন বিএনপি সরকারকে বিপদে ফেলার জন্য, তারেক রহমানকে একটা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলানোর জন্য এই রাজাকারের বীজেরা এই দফাগুলো নিয়ে আইছে। ভারতে মুসলিম নিধন হয়, ভারতে মুসলিমের উপর আক্রমণ হয়। বাংলাদেশে কি হয়েছে 5 আগস্টের পর? বাংলাদেশে কেন মাজার ভাঙা হইলো? এই মাজার গুলা কি হিন্দুদের মাজার? দরগা গুলো কি হিন্দুদের দরগা? উরুস মুবারক যে হয় এগুলা কি হিন্দুদের উরুস? সবই তো মুসলমানের। তাহলে তৌহিদি জনতা নামের কাট্টস্য মোল্লারা যে 5 আগস্টের পর শত শত মাজার ভাঙলো, দরগাতে হামলা করলো, মুসলমানদের উপর আক্রমণ করলো, তখন এই রাজাকারের বীজেরা কেন একটা প্রতিবাদ করে নাই যে মাজারে আক্রমণ করা যাবে না, দরগায় আক্রমণ করা যাবে না, উরুসে আক্রমণ করা যাবে না? বলে নাই কেন? এই প্রশ্ন রাখলাম বাংলাদেশের মানুষের কাছে। আর এরা যে ভারতের পণ্য আইনে, ভারতের পণ্য খাইয়া আবার ভারতের বিরুদ্ধে কথা বলে, আবার ভারতকে উড়াইয়া দেওয়ার স্বপ্ন দেখে, এই রাজাকারের বিচেরা এইসব কথা শুধু বলে পাকিস্তানকে খুশি করার জন্য। কারণ এরা 47কে আজাদি মানে 71কে আজাদি মানে না। আর যারা 47কে আজাদি মানে 71কে ভারতের যুদ্ধ বলে, যারা 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছে বলে স্বীকার করে না, যারা 2 লক্ষ মাহবুব সঙ্গম হারাইছে বলে স্বীকার করে না, তারা আর যাই হোক পাকিস্তানি বীজ ছাড়া কোনো কিছু হইতেই পারে না। আর এই পাকিস্তানি বীজেরা 18 মাস ইউনূসের সাথে থাইকাই দেশটারে ধ্বংস করছে, লুটপাট করছে। এখন ইউনূস নাই, এখন তারেক রহমান আইছে, এবং তারেক রহমানকে বিপদে ফেলার জন্য এই পাখি বীজেরা 7 দফা নিয়ে আসছে, ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য আসছে। অথচ ভারতের পণ্য এরা নিজেরাই ব্যবহার করে। ইউনূস যখন ভারতে ইলিশ পাঠাইলো 1500 টাকা কেজি, অথচ বাংলাদেশে ওই সময় 3000 টাকা কেজি ছিল ইলিশ, তখন এই রাজাকারের বীজেরা ইউনূসের বিরুদ্ধে কথা বলে নাই। এদের ইউনূস বাবা যখন ভারতে চিনি গুঁড়ো চাল পাঠাইলো নরেন্দ্র মোদীর জন্য ফ্রি উপহার হিসেবে, তখন এই রাজাকারের বীজেরা এসে ভারতের বিরুদ্ধে কথা বলে নাই। তখন বলে নাই যে ইউনূস তুই কি লেগে নরেন্দ্র মোদীর জন্য চিনি গুঁড়ো চাল পাঠাইতেছিস দুর্গা পূজা উপলক্ষে? বলে নাই। কারণ তখন এদের বাবা ইউনূস ছিল, যে ইউনূস ডিপ স্টেটের টাকাই না এদের পকেটে দিছিল, আর ওই ডিপ স্টেটের টাকা এদের মুখ বন্ধ রাখছিল। এখন ডিপ স্টেটের টাকা এদের পকেটে ঢুকে না, আর তাই 7 দফা নিয়ে আইছে বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য। বর্তমান সরকার যদি এদের 7 দফা বাস্তবায়ন করে, তাহলে তারেক রহমান 1 সপ্তাহ দেশ চালাইতে পারবে না, এই দেশে মহামারী শুরু হবে, গৃহযুদ্ধ শুরু হবে। আর এইটাই চাচ্ছে এই রাজাকারের বিচেরা। এরা
অসুস্থ হইলে দিল্লি যায় বাবাদের কাছে। এই যে কয়দিন আগে সার্জি সালামের বাবা দিল্লিতে যায় চিকিৎসা করে আইলো, তখন এই রাজাকারের বাচ্চারা বলে না দিল্লি না ঢাকা। এই যে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার, যার লিভার নষ্ট হয়ে গেছে, যে গণভবন থেকে পুরো পরিবার নিয়ে লুটপাট করে আনছিল, শুরু করে আইনা খাইছিল, সেই কারিনা কাইসার এখন চেন্নাইয়ে যাচ্ছে দিল্লিতে চিকিৎসা নেওয়ার জন্য। এদের মুখেই দিল্লি না ঢাকা, অন্তরে আসলে ভণ্ডামি আর পাকিস্তান প্রেম, এছাড়া এদের অন্তরে আর কিচ্ছু নাই। একটা কথা ক্লিয়ার, যারা 47-কে আজাদি মানে তারা পাকিস্তানি বীজ, যারা 71-কে অস্বীকার করে তারা পাকিস্তানি বীজ, যারা মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে প্রশ্ন তুলে তারা পাকিস্তানি বীজ, যারা 1971 সালে 2 লক্ষ মা-বোনের সঙ্গম হারা নিয়ে প্রশ্ন তুলে তারা পাকিস্তানি বীজ। আর এই পাকিস্তানি বীজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই পাকিস্তানি বীজদের রুখে দিতে হবে। আর এইটা করতে পারলেই বাংলাদেশ আবারও সুন্দরভাবে ঘুরে দাঁড়াবে।